বিসমিল্লাহির রহমানির রহিম। একটা নিউজ দেখে কালকে খুবই মর্মাহত হলাম যে যারা কোটা আন্দোলনে আহত হয়েছেন তারা আন্দোলন করেছেন গতকালকে, সড়ক অবরোধ করতে হয়েছে যে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আসলে এটা খুবই আনফরচুনেট যে তাদেরকে আন্দোলন করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হচ্ছে। কয়েকজন উপদেষ্টা সেখানে গিয়েছেন এবং তারা যে কথাটা বলেছেন যে আজকে তাদের সাথে বসবেন একটা রূপরেখার জন্য, যে কিভাবে তাদেরকে তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করা যায়, তাদেরকে কিভাবে রেস্টোর করা যায়। তো আমার ক্ষেত্রে খুবই খারাপ লেগেছে যে যখন উপদেষ্টা কথা বলতেছিলেন তখন তিনি বলতেছিলেন যে আমি একটা পক্ষ, তাদের কথার অ্যাপ্রোচটা এমনটা ছিল যে আমরা একটা পক্ষ, তোমরা আর একটা পক্ষ, দুই পক্ষ বসে আমরা একটা রূপরেখা নির্ধারণ করব। সো এখানে আমার কাছে আপত্তিকর যে বিষয়টা মনে হয়েছে, আসলে তো এটা দুইটা পক্ষ না, একই স্টুডেন্ট তোমরা, এবং তারা একই স্টুডেন্ট আন্দোলন করে কিছু স্টুডেন্ট যারা একটা ভালো পজিশনে, উপদেষ্টার পজিশনে বসেছেন, আর কিছু স্টুডেন্টকে আজকে আন্দোলন করতে হচ্ছে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তারা যে কেউ পা হারিয়েছেন সে পায়ের চিকিৎসার জন্য, কেউ চোখ হারিয়েছেন চোখের চিকিৎসার জন্য, কেউ হাত হারিয়েছেন সে হাতের চিকিৎসার জন্য, এ সমস্ত জন্য তারা আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছেন এবং তাদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছেন। সেই আন্দোলন প্রশমিত করার জন্য যারা আসছেন তারা বসছে যে তোমাদের সাথে আমরা বসে এই বিষয়টাকে ঠিক করব আফটার 3 মান্থ, মোর দেন 3 মান্থ, যখন এই আন্দোলনের রেজাল্ট এসেছে তারপরে। এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। যাই হোক, তারপরেও এটা একটা ভালো দিক যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন, যদিও এর আগেও কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু আমি মনে করি সেটা ইফেক্টিভ ছিল না এবং সেটা খুব একটা ভালো রেজাল্ট দিবে বলেও আমার কাছে মনে হয় নাই। বর্তমান উদ্যোগটা কি হবে সেটাও আমি জানি না। এই রূপরেখা কি রূপরেখা তারা প্রণয়ন করবেন সে বিষয়টাও খুব কিরকম হবে আমার জানা নেই। তবে এর পূর্বে রূপরেখায় একটা বিষয় অন্তর্ভুক্ত করা যায় কি না এই বিষয়টাকে ফোকাস করার জন্য বা কনসিডারেশনে নেওয়ার জন্য আমি আজকের এই ছোট্ট একটা ভিডিও করতে যাচ্ছি। সেটা হলো যে যারা এই আন্দোলনে নিহত হয়েছেন অথবা যারা আহত হয়েছেন এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কি, সরকার কি তাদেরকে ক্ষতিপূরণ দিবে, নাকি সরকার তাদেরকে রেস্টোর করবে উইথ ডিউ ডিগনিটি? ক্ষতিপূরণ এক জিনিস এবং রেস্টোরেশন বা তাদেরকে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া এটা হলো আর এক জিনিস, দুইটা সেম না। কম্পেনসেশন যেটা আমরা অনেক সময় বলে থাকি, কম্পেনসেশন এটা নট এ গুড সাইন ফর দ্য ভিকটিমস অফ দ্য কোটা মুভমেন্ট। এই মুভমেন্টে যারা ভিকটিম হয়েছে তাদের জন্য এটা ভালো দিক না, এটাকে আমি ভালো মনে করি না। আমি যেটা মনে করি যে তাদেরকে রেস্টোর করতে হবে উইথ ডিউ ডিগনিটি, তাদের যথাযথ মর্যাদার সাথে তাদেরকে রেস্টোর করতে হবে। এখন এই রেস্টোর করতে গেলে যেটা রেস্টোরেটিভ জাস্টিসের একটা পার্ট, আমি যে বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছি অনেকটা, এটার রেস্টোরেটিভ জাস্টিসটা হলো যদি কাউকে রেস্টোর করতে হয় তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া, যেটাকে বলা হয় রেস্টোরেশন, ব্যাক টু দ্য প্রিভিয়াস পজিশন। কিন্তু যে লোক চোখ হারিয়েছে তাকে তার চোখ ফিরিয়ে দিবে কিভাবে? যে লোক মারা গেছে তাকে কিভাবে রেস্টোর করবে? দিস আর দ্য কোয়েশ্চেন্স, লট অফ কোয়েশ্চেন্স। এটার ক্রিটিসিজম আছে, আমি ওই বিষয়ে এই অল্প সময়ে ওই বিষয়ে আলোকপাত করব না। তবে এক্ষেত্রে তাদেরকে, যারা কোটা আন্দোলনে আহত হয়েছে বা নিহত হয়েছে তাদেরকে কিভাবে রেস্টোর করা যায় এই বিষয়ে একটা ছোট্ট গাইডলাইন আমি দিব। এক্ষেত্রে কয়েকটা অ্যাপ্রোচ আছে, আমি যে অ্যাপ্রোচটাকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ মনে করি বা দিক মনে করি সেটা হলো নিড বেসড অ্যাপ্রোচ। যারা কোটা আন্দোলনে আহত হয়েছে অথবা নিহত হয়েছে, প্রথমত সরকার অলরেডি সেটা হয়তো করে ফেলেছেন, প্রথম কাজ হলো আইডেন্টিফাই করা যে কতজন ব্যক্তি নিহত হয়েছেন, অ্যাকুরেট লিস্টটাকে করে ফেলা যে কতজন ব্যক্তি এখানে নিহত হয়েছেন। সেকেন্ড, কতজন ব্যক্তি এখানে আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যখন
নিহতদের লিস্ট পেয়ে যাব, আহতদের লিস্ট পেয়ে যাব, তখন পরবর্তী যে কাজটা হবে সেটা হলো প্রত্যেকের জন্য আলাদা একটা ফাইল তৈরি করা, ফর এভরি ইন্ডিভিজুয়াল, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটা ফাইল তৈরি করা। ফাইল তৈরি করে যে কাজটা সর্বপ্রথম হাতে নিতে হবে সেটা হলো তাদের কি কি নিড, এই আন্দোলন করার দ্বারা, এই আন্দোলনে নিহত হওয়ার দ্বারা অথবা এই আন্দোলনে আহত হওয়ার দ্বারা তার কি কি নিডস ক্রিয়েট হয়েছে, ওই নিডগুলোকে যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি তখন সেক্ষেত্রে তাদেরকে রেস্টোরেশন, পার্শিয়ালি রেস্টোরেশন হবে। সম্পূর্ণ রেস্টোরেশন এটা তো সম্ভব না, কিন্তু পার্শিয়ালি রেস্টোরেশন হবে। এক্ষেত্রে 3 ধরনের নিড ক্রিয়েট হতে পারে। একটা হলো ফিজিক্যাল ইনজুরি, আর একটা হলো ইকোনমিক লস, আর একটা হলো সাইকোলজিক্যাল ইফেক্ট। এই সাইকোলজিক্যাল ইফেক্টের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, লস অফ ফেইথ, লস অফ ট্রাস্ট, লস অফ আইসোলেশন, লস অফ সেলফ কন্ট্রোল, কগনিটিভ শক, এরকম অনেকগুলো ইফেক্টের মধ্যে আসতে পারে, যেই ইফেক্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে। তাহলে 3টে বিষয় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। 1 নাম্বার হলো ফিজিক্যাল ইনজুরি, 2 নাম্বার হলো ইকোনমিক লস, 3 নাম্বার হলো সাইকোলজিক্যাল ইফেক্ট। এখন ফিজিক্যাল ইনজুরি, প্রথমে আমি যাব হলো যারা মারা গেছেন তাদের বিষয়। ধরেন কোনো একজন ব্যক্তি মারা গেছে, তার ইফেক্টটা কি? একটা ব্যক্তি অ্যাট দ্য এজ অফ 30, সে একমাত্র আর্নিং মেম্বার ছিল তাদের ফ্যামিলির, সে এই বয়সে মারা গেছে। আমরা এক্ষেত্রে দেখব যে মৃত্যুর আগে তার মান্থলি আর্নিং কত ছিল। দ্বিতীয়ত দেখব যে তার এই আর্নিং এর উপরে কতজন ব্যক্তি নির্ভর করে। দুইটা বিষয়কে যখন আমরা প্রপারলি ভাবে আইডেন্টিফাই করতে পারবো, তখন তৃতীয় অ্যাপ্রোচটা এর উপরে ভিত্তি করে, তার নিডের উপর ভিত্তি করে, যে আমরা নির্ধারণ করব যে এই ব্যক্তিকে কত টাকা প্রোভাইড করলে, কত টাকা মান্থলি দিলে পরে বর্তমানে তার উপর যারা নির্ভরশীল ছিল ওই ব্যক্তিরা সঠিকভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করতে পারে। এখন প্রশ্ন হলো যে কতদিন তাদেরকে দেয়া হবে। এই ক্ষেত্রে কয়েকটা বিষয় আবার নির্ধারণ করতে হবে। পার্সন টু, ওই ব্যক্তির যদি 2টা সন্তান থাকে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর একটা ওয়াইফ আছে, এই ওয়াইফের ক্ষেত্রে তখন তাকে দিতে হবে যতদিন পর্যন্ত সে জীবিত থাকে ততদিন, অথবা পুনরায় তার বিবাহ না হয় ততদিন। ছেলের ক্ষেত্রে এটা নির্ধারণ করা যেতে পারে যে সে যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত পাবে। মেয়ের ক্ষেত্রে নির্ধারণ করা তার যখন বিবাহ না হয় অথবা সে চাকরি না পায়, এই 2টার একটা যদি ঘটে যায় তখন সেক্ষেত্রে সে আর পাবে না। এইরকম করে তখন নির্ধারণ করা যেতে পারে যে তাকে আমরা কিভাবে রেস্টোর করব। দ্বিতীয়ত হলো যদি কোনো একটা স্টুডেন্ট এক্ষেত্রে ওন্ডেড হয়, তখন তাকে আমরা কিভাবে রেস্টোর করতে পারি। একটা স্টুডেন্ট, সাপোজ সে ইংলিশে অনার্স করে, এরকম একজন স্টুডেন্ট ছিল। আমরা এই স্টুডেন্টের ক্ষেত্রে যেটা নির্ধারণ করব সেটা হলো যে এই স্টুডেন্টের দ্বারা ফ্যামিলির কি পরিমাণ লস হলো, এই স্টুডেন্টটা জীবিত থাকলে ওই ফ্যামিলি কি ধরনের বেনিফিট পেত, কি ধরনের তাদের একটা অ্যাপ্রক্সিমেট নির্ধারণ করে তখন সেক্ষেত্রে এই ফ্যামিলিকে আমরা একটা অ্যামাউন্ট দিতে পারি, রেস্টোর করতে পারি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কোনো ব্যক্তির টাকা পয়সার প্রয়োজন নাই, সে অনেক টাকার মালিক, অথচ সে যখন এই আন্দোলনে গেছে, আন্দোলনে গিয়ে আহত হয়েছে অথবা নিহত হয়েছে, তাকে কিভাবে রেস্টোর করব। তখন সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে এই যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া, তাদের এই আন্দোলনের জন্য তাদেরকে একটা রিকগনিশন দেওয়া, গভর্নমেন্ট থেকে একটা স্বীকৃতি দেওয়া, এই বিষয়টা যদি করা যায় তখন সেক্ষেত্রে ওই ব্যক্তিও কিছুটা তার কন্ট্রোল ফিরে পাবে, কিছুটা সে তার ভালো লাগা চলে আসবে যে না, আমি যে আন্দোলনটা করেছি, আমি যে আন্দোলনে গিয়েছিলাম, তখন এর দ্বারা আমি একটা স্বীকৃতি পেয়েছি। অথবা তার যদি ফাইন্যান্সিয়াল নিড দরকার, ইকোনমিক লস হয় অথবা ফাইন্যান্সিয়াল নিড দরকার, সেটাকে অ্যাড্রেস করা। এবং 3 নাম্বার যে বিষয়টা আমি বলেছি যে সাইকোলজিক্যাল ইফেক্ট, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে
যে সাইকোলজিক্যালি কোন কোনভাবে এফেক্টেড হতে পারে একটা ব্যক্তি যদি সে শক পেয়ে থাকে, ট্রমাটাইজ হয়ে থাকে, সেলফ কন্ট্রোল যদি তার লস হয়ে যায়। প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করে তাকে যদি সে সেলফ কন্ট্রোল হারায় কিভাবে তার কন্ট্রোল ফিরে পেতে পারে, সে যদি ট্রমাটাইজ হয় কিভাবে এই ট্রমাটাইজ থেকে তাকে নর্মাল লাইফে নিয়ে আসা যাওয়া যায়। এই বিষয়গুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করতে পারলেই আমরা আমার মনে হয় যে তাদেরকে যথাযথভাবে একটা মর্যাদা দেওয়া হবে বলে আমার কাছে মনে হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যখন একজনের একটা ফাইল যেমন ওপেন করা হবে, কোন একজন ওন্ডেড ব্যক্তির বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হবে, তখন সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বার সবার সাথে বসে এই বিষয়টাকে সমাধান করতে হবে, যাতে সে এম্পাওয়ার্ড হয়, নিজেকে রেসপেক্টেড মনে পড়ে, নিজেকে মনে হয় যে না আমি একটা ভালো কাজ করেছি। এই বিষয়টা ফিলিংসটা যখন তার মধ্যে চলে আসবে, তখন সেক্ষেত্রে তার ওন কিছুটা হলে লাঘব হবে, সাইকোলজিক ইফেক্টটা কিছুটা হলো কমবে। এক্ষেত্রে আরো একটা বিষয় করা যেতে পারে যে আমাদের ওন্ডেড ব্যক্তিদেরকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে একটা ডিনারের আয়োজন করতে পারে। এটা এক ধরনের স্বীকৃতি হবে। তাদেরকে এক ধরনের একটা অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে, এটা এক ধরনের স্বীকৃতি হবে। যখন এই সব অ্যাপ্রোচগুলো একত্রে হবে, তখন তাদের যে ওন্ড হয়েছে, তাদের যে ক্ষতি হয়ে গেছে, এটা কিছুটা আস্তে আস্তে লাঘব হবে। আর এটা যদি আমরা করতে না পারি, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যদি এটা করতে ব্যর্থ হয়, আমার মনে হয় যে এই আন্দোলনের যেই ইসেন্সটা আছে বা এই আন্দোলনের যে মূল বিষয়টা আছে, সেই বিষয়টাকেই আমরা কুঠারাঘাত করব বলে মনে হয়। সুতরাং যত দ্রুত সম্ভব এই বিষয়টাকে অ্যাড্রেস করা উচিত। আমি মনে করি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি শুড বি টু রেস্টোর দ্য ভিকটিমস অফ দ্য কনফ্লিক্ট। এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আমাদের ফার্স্ট প্রায়োরিটি শুড নট বি টু পানিশ দ্য অফেন্ডার। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যারা ভিকটিমাইজড, এই ভিকটিমাইজদেরকে যাতে করে আমরা রেস্টোর করতে পারি, তাদের ক্ষতিটাকে যাতে পুষিয়ে নিতে পারি। এজন্য আমি আগেও বলেছি, এর আগেও একটা ছোট ভিডিওতে আমি এটা কথা বলেছিলাম যে একটা কমিশন গঠন করা, অলরেডি একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, বাট আই থিঙ্ক সাম পিপল শুড বি এনগেজড ইন দিস ফাউন্ডেশন। তাদেরকে করা যাতে করে তারা এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে কাজ করতে পারে। আদারওয়াইজ আমাদের এই মুভমেন্টের আমরা মূল লক্ষ্য থেকে আমরা সরে আসব, এবং আমি মনে করি যারা উপদেষ্টা, পার্টিকুলারলি দ্য স্টুডেন্টস, তাদেরকে যখন এই অনেক দামি গাড়ি ইউজ করে, অনেক ভালো ইউজ করে, তার আগে তাদেরকে চিন্তা করা উচিত ছিল যে আমি যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ওন্ডেডকে রেস্টোর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই গাড়ি ইউজ করব না। কারণ আমি একই ফিল্ডে বসে আন্দোলন করেছি, একই মাঠে আন্দোলন করেছি। কেউ ওন্ডেড হয়েছে, আমি তার পর্যায়ের ওন্ডেড হই নাই, অথচ সে যে বেনিফিট পায় নাই, আমি তার চেয়ে অনেক বেশি বেনিফিট নিয়ে নিচ্ছি, আমি অনেক কিছু পেয়ে গেছি। তাহলে আমি তো এটা তাদেরকে এনশিওর না করে আমি বেনিফিটটাকে ইউজ করতে পারি না। আমি যে বাড়ি পেয়েছি আমি সে বাড়ি ইউজ করব না। এই বিষয়টা তাদের মাথার মধ্যে আসা উচিত ছিল যে আমার একই ময়দানের ব্যক্তি, একই ময়দানে থেকে আন্দোলন করে, একজন কোন পর্যায়ে, আমি কোন পর্যায়ে, আজকে আমি আন্দোলনে তাদের সাথে বসতেছি যে কিভাবে আপনাদেরকে কম্পেনসেট করা যায়, কিভাবে আপনাদেরকে রেস্টোর করা যায় এই বিষয় নিয়ে। সুতরাং এই রূপরেখা খুব দ্রুত প্রণয়ন করা উচিত, খুব ইমিডিয়েটলি করে তাদের প্রত্যেককে রেস্টোর না করা পর্যন্ত আমি মনে করি যদি কোনো উপদেষ্টা অথবা উপদেষ্টা মণ্ডলীর বাহিরে এই সরকারের সাথে যারা কাজ করতেছেন, যদি কেউ সন্তুষ্ট থাকে, তাহলে মনে করতে হবে যে তার মধ্যে এই আন্দোলনের স্পিরিটটা নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।